হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 রায় এন্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 2 এর যে মডেল সেটগুলো আলোচনা করছিলাম, আজকে আমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আলোচনা করব। যার পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি, আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা দেখে পেজ নাম্বার 560 পেজের যে কোশ্চেনগুলো রয়েছে 2 নম্বরের প্রশ্নগুলো, সেগুলো আজকে আমরা প্রত্যেকটা প্রশ্ন ডিসকাস করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি মডেল কোশ্চেন পেপার 1 to 5, তারা প্লিজ ভিডিওগুলো দেখে নাও। প্লেলিস্টে চলে যাও, একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে কিন্তু প্রথম প্লেলিস্টটা তোমরা ক্লিক করলে পরপর ভিডিওগুলো দেখবে সাজানো রয়েছে। দেখে নাও, ভীষণ উপকারে লাগবে তোমাদের এক্সামে। প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু ডিটেল ডিসকাস করে দিয়েছি, এই নয় যে শুধু অ্যান্সার বলে চলে গেছি। তো একদম ডিসকাস করে বলে দিয়েছি। যারা একদম নতুন, মানে একদম যারা অঙ্কে খুব কাঁচাও না, তারাও কিন্তু তোমরা দেখবে যে ভিডিওগুলো দেখো। তাতে প্রত্যেকটা কিছু কিন্তু কোথা থেকে এসছে, কিভাবে কোশ্চেন গুলো এলো, কেন এলো, সমস্ত কিছু কিন্তু আমি আজকে ভিডিওগুলোতে আলোচনা করে দিচ্ছি। দেখবে আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত যদি দেখো, বুঝতে পারবে তোমাদের আমি কতটা ডিটেলসে আমি অ্যান্সার গুলো করছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবে। তো শুরু করব। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 4, একের দাগ। বলছে পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়, বৃদ্ধি না পেয়ে কি বলেছে, হ্রাস পেয়েছে। 2017 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটলে 2016 সালে কতগুলো পথ দুর্ঘটনা ঘটেছিল হিসেব করে লিখতে বলেছে। তার মানে প্রথম কথা হচ্ছে গিয়ে, এই যে কোশ্চেনটা, এটা কোথা থেকে এসছে? এই কোশ্চেনটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের প্রশ্ন। ঠিক আছে, যখন আমরা সমহার বৃদ্ধি বা হ্রাসে পড়েছিলাম, মানে হচ্ছে প্রায় চক্রবৃদ্ধি সুদের যে তোমরা সূত্রগুলো পড়েছো, সেই সূত্রটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করব। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে গিয়ে, হ্রাস এবং বৃদ্ধির ক্ষেত্রে দুটো কি হয় বলতো, আলাদা আলাদা হয়। হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে আলাদা আলাদা মানে কি, যদি তোমাকে হ্রাস বলে দেয়, তার মানে আমি এইটা সূত্রটা লিখবো P×1 মাইনাস R/100 হোল টু দা পাওয়ার n। ওকে, এটা হচ্ছে যদি কি হয় বলতো, হ্রাস হয়। ওকে, আর যদি বৃদ্ধি হয়, তখন আমরা কি সূত্র লাগাবো এখানে, P×1 প্লাস R/100 হোল টু দা পাওয়ার n। ক্লিয়ার হয়েছে না? মানে তার মানে এখানে যদি আমি ধরে নিই, যে ধরি 2016 সালে 2016 সালে পথ দুর্ঘটনা হয়েছিল কত বলতো, এক্স টি পথ দুর্ঘটনা হয়েছিল। তার মানে আমি কি বললাম, তখন কি হয়ে যাবে, x×1 মাইনাস, কেন বলতো, হ্রাস বলেছে, R/100। আর মানে কত এখানে, 10/100 হোল টু দা পাওয়ার n কত হবে, 1। কেন, 16 থেকে আমি 17-র দিকে যাচ্ছি। ঠিক আছে, 2016 থেকে 17 মানে 1 বছর। ইজ ইকুয়ালস টু কত হয়েছে বলো, 54। ইজ ইকুয়ালস টু কত হয়েছে আমাদের, 54। এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করলে যেটা হবে, ওটাই হবে কি, 2016 সালে পথ দুর্ঘটনা। তার মানে এক্স ইন্টু কত হবে বলো, 90/100 ইজ ইকুয়ালস টু 54। এখান থেকে এক্স সমান কত হয়ে যাবে, শূন্য কেটে দাও, তাহলে 54 × 10/9, 9 6 54 60। তাহলে আমি প্রথমে যেটা বলেছিলাম, দেখো 2016 সালে 60টি পথ দুর্ঘটনা ঘটবে। কেন, কারণ হচ্ছে 60টি যেটা ঘটেছিল আমার কমে কিন্তু 54টি হয়েছে, 10% কমে গেছে। ক্লিয়ার হয়েছে বা নাইনি? তাহলে 60-এ 10% কত বলো, 6। 60-এ 10% মানে 6, 6টা কমে গেছে মানে 54টা হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে তোমাদের কিন্তু অঙ্ক। এবারে বলবে স্যার 2 নম্বরের প্রশ্ন লিখে করতে হবে। অবশ্যই লিখে করতে হবে তোমাদের। কি লিখবে এখানে, পথ 2016 সালে পথ দুর্ঘটনার সংখ্যা এক্সটি, এটা ধরে নিলাম আমি। ওকে, তাহলে পথ দুর্ঘটনার সংখ্যা হ্রাসের হার, আর যেটা তোমরা কি করবে, 10% ধরে নিবে। এবং 2017 সালে পথ দুর্ঘটনা হয়েছিল 54টি। এবারে এখানে শর্তানুসারে আমরা লিখে দিব, কি লিখবো আমরা এখানে, শর্তানুসারে। শর্তানুসারে কি করবো, x×1 মাইনাস R/100 ইকুয়ালস টু 54। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে তোমাদের, দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দেবো। অঙ্কটাকে আগে বুঝে নাও। ঠিক আছে, যেখানেই করো অঙ্কটাকে বুঝে যাও। ওকে, তারপরে তোমরা এর থেকে কি হবে বলো তো, তোমরা যে কোনো কোশ্চেন কিন্তু সহজে সমাধান করে আসতে পারো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো কি বলেছে, বলছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত বলে দিচ্ছে 2:3, বি ও সি এর মূলধনের অনুপাত বলে দিচ্ছে 4:5। এ ও সি এর লাভ্যাংশের অন্তর 210 টাকা হলে বি এর লাভ্যাংশ কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো প্রথমত হচ্ছে গিয়ে কি, এ ও বি এর মূলধনের অনুপাত আমার বলে দিয়েছে, কত বলেছে দেখো, তাহলে A/B সমান বলে দিয়েছে 2:3। আচ্ছা, B/C সমান বলে দিয়েছে 4:5। ইয়েস অর নো? প্রথমত আমি কি করব, এ, বি ও সি এর মূলধনের অনুপাত বের করবো। বলে স্যার কিভাবে বের করবো, তোমরা কিন্তু পড়েছো। কিভাবে বের করবো, দেখো এখানে বি, এখানে বি, তার মানে এখানে বি এর কত ভ্যালু রয়েছে, 3, বি এর ভ্যালু রয়েছে 4। সবসময় মনে রাখবে, যেটা কমন থাকবে না, সেইটাকে আমরা কি করব, সমান করব। দেখো 3 এবং 4, তার মানে 3কে যদি আমি 12 করি, 4কে যদি 12 করি, মানে 3-এর সঙ্গে যদি 4 গুণ করি, 4-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, তাহলে অ্যাকচুয়াল কত হবে বলো, 4×2 = 8।
অনুপাত 12 হয়ে যাবে। এটা যদি 3 গুণ করি কত হবে, 12:15 হয়ে যাবে, ইয়েস অন্য। এবারে দেখো বি এর ভ্যালু কিন্তু দু জায়গায় কিন্তু সমান চলে এসেছে, দেখো 12, এখানে 12, ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এ, বি এবং সি এর মূলধনের অনুপাত কত পেলাম আমি, 8 অনুপাত, দেখো 8 এর হলো 8, বির হচ্ছে 12, দুদিকে 12 রয়েছে, আর সি হচ্ছে আমাদের কত, 15, দেখো এখানে সি রয়েছে 15, তাহলে 8:12:15, ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এ বি সি এর মূলধন অনুপাত আমি পেয়ে গেলাম। এবারে বলো আমাকে, এবিসি এর মূলধনের অনুপাত মানেই হচ্ছে, আমরা কি জানি, মূলধনের অনুপাত মানেই হচ্ছে লাভ্যাংশের অনুপাত, ইয়েস অন্য। তার মানে এখানে আমি যদি লিখতে পারি না, যে ধরি এ এর মূলধন 8x, ওকে, এ এর লাভ্যাংশ 8x টাকা, বি এর লাভ্যাংশ 12x টাকা, এবং সি এর লাভ্যাংশ 15x টাকা। বলবে স্যার কেন ধরলাম, আমি কেন ধরছি, এক্স হচ্ছে আমি ধরলাম যে সেটা সাধারণ অনুপাত, তাহলে লিখতে পারি লাভ্যাংশের অনুপাত যেটা সেটাই তো মূলধনের অনুপাত যেটা লাভ্যাংশের অনুপাত একই হয়। এবারে এইখানে শর্ততে আসবো আমি, ঠিক আছে? এবারে বলবে স্যার শর্ত কেন, কারণ শর্ত যদি না আসেন তো এক্সটা বের করতে পারবো না, ইয়েস নো। দেখো বলছে এ ও সি এর লাভ্যাংশের অন্তর 210, এ কোনটা এখানে 8x, আর সি কোনটা 15x, তার মানে 15x মাইনাস এ হচ্ছে 8x ইজ ইকুয়ালস টু কত বলে দিয়েছে, 210, ইয়েস অন্য। তাহলে বা দিয়ে আমি লিখতে পারি না এখানে, আম, বা দিয়ে আমি লিখতে পারি না এখানে তোমার 7x ইজ ইকুয়ালস টু 210, বা দিয়ে লিখতে পারি না x ইকুয়ালস টু 30, ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে দেখো বি এর লাভ্যাংশ কত হবে, তাহলে বি এর লাভ্যাংশ কত, 12x, তার মানে বি এর লাভ্যাংশ কত হয়ে যাবে, লাভ্যাংশ, বি এর লাভ্যাংশ হবে কত, 12 ইন্টু 30, ওকে, এত টাকা, তার মানে অ্যান্সারে 12×3 = 36, 360 টাকা, ইয়েস অন্য। কত বেরোলো আমাদের, কার লাভ্যাংশ বেরোলো, বি এর লাভ্যাংশ 60 টাকা, কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এবারে এই অঙ্কটাকে দেখো আরো কিভাবে করা যেতে পারে, ঠিক আছে না, এইটাকে আমি কিন্তু তোমাদের সহজভাবে করিয়ে দিলাম। এটাকে কিভাবে করা যেতে পারে, এখানে এ বি সি এর মূলধন অনুপাত বের করে নিয়েছো তো। এবারে এখানে তুমি ধরে নিতে পারো যে ধরি মোট লাভ আম, টি টাকা, মোট লাভ টি টাকা। এবারে এ এর লাভ্যাংশ বের করবে, বি এর লাভ্যাংশ বের করবে, সি এর লাভ্যাংশ বের করবে, দিয়ে দুজনকে মাইনাস করে দেবে। কি মানে কি বললাম আমি, একটা আমি দেখিয়ে দিচ্ছি, ধরো আমি মোট লাভ আমি টি টাকা ধরে নিলাম, তাহলে এ এর লাভ্যাংশ কত হবে, 8 বাই এদের যোগফল, ইয়েস অন্য, এদের যোগফল কত হবে বলো, 27, 35, তাই তো, 7, 15, হ্যাঁ, 35 গুণিতক টি টাকা। তাহলে এইটা হচ্ছে এ এর লভ্যাংশ হলো। একই রকম ভাবে বি এর লাভ্যাংশ বের করবে, সি এর লাভ্যাংশ বের করবে, দিয়ে সি থেকে এ মাইনাস করে, শর্তানুসারে একই আছে, সি থেকে এ মাইনাস করলে 210 পাবে, ইয়েস অন্য। এবারে সেইখান থেকে তোমরা অ্যান্সারটা বের করে দিতে পারো, ঠিক আছে, সেখান থেকে তোমরা অ্যান্সারটা বের করে নিতে, পি এর ভ্যালু পেয়ে গেলে, বি এর জায়গায় ওই পি এর ভ্যালুটা বসিয়ে দাও, বি এর যেটা এখানে পেয়েছিলে, ধরো এখানে পাবে কত, 12/35 ইন্টু পি, এত টাকা, পেয়েছিলে না, এখানে পি এর ভ্যালু শর্ত থেকে পেয়ে গেলে এইখানে পি এর ভ্যালু বসিয়ে দিবে, দেখবে 360 টাকাই বেরোবে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো কত সময় লাগছে, বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা বুঝে করো, সময় তো লাগবেই, তাই না? তার জন্য বলছি যে অঙ্কটাকে শেখো, অঙ্কটাকে কি বলবো, অঙ্কটাকে অঙ্কের মতো শেখো, গুরু করে মুখস্থ করে কোনো লাভ নেই, অঙ্কটাকে অঙ্কের মতো শেখার চেষ্টা করো। ওকে, তো দেখো অ্যান্সার 3-এর দাগে কি বলছে, কে এর মান কত বলে, 3k+1x² +2 × k+1 × x+k=0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে হিসেব করে লিখতে বলছে। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে কি, দেখো ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0, এটা একটা কি স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের বীজদ্বয় যদি আমি বাস্তব এবং সমান বলি, তার মানে শর্ত কি পড়েছিলাম, কি b² - 4ac ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ যদি আমি বাস্তব এবং সমান করতে চাই, এই বীজদ্বয় যদি বাস্তব এবং সমান হয় তো, তার মানে এখানে দেখো আমরা কি করব, এখানে তাহলে এখানে বি মানে কত, এখানে এইটা, সরি এক্সটাকে বাদ দিব, এক্স কেন রাখবো, বি মানে হচ্ছে 2 × k+1 × x, আর এ মানে কত, 3k+1, কে মানে এখানে হচ্ছে আমাদের যেটা সি রয়েছে, ঠিক না, একই, হ্যাঁ কি না? তার মানে দেখো আমি যদি এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল 0, যেখানে a নট ইকুয়ালস টু 0, এই সমীকরণের সঙ্গে তুলনা করি, তার মানে এর সঙ্গে কে আসবে, বির সঙ্গে সির সঙ্গে কে আসবে, দেখো এর সঙ্গে থাকবে, মানে হচ্ছে এর সঙ্গে কি আসবে, 3k+1, বি এর সঙ্গে 2 × k+1, সি এর সঙ্গে কে আসবে, মানে সমান যেটা হবে। ওকে, এবারে আমরা কি জানি, বীজদ্বয় যেহেতু বাস্তব এবং সমান, তার মানে শর্তটা হচ্ছে কি, b² - 4ac ইজ ইকুয়ালস টু 0, ইয়েস অর নো?
আমরা মানগুলো বসাবো, মানগুলো বসিয়ে অ্যান্সারটা বের করবো। কিসের ভ্যালু বের করবো বলো? কে এর মান বের করবো, কারণ কে এর মান চেয়েছে। বি এর মান বসালে কত হবে? 2 × a+1 হোল স্কোয়ার। ওকে, -4 × a কত এখানে? 3k+1। বি কত এখানে? 4a। সি কত এখানে? কে। ওকে, এবারে নিজেরা তোমরা করো, আমি ক্যালকুলেশনটা কুইক করে দিচ্ছি। মাইনাস কমন নিয়েছি কিন্তু এখানে, এখানে 4 কমন নিয়ে কেটে দিয়েছি। বেশ, পুরো আমি যতটা সম্ভব কুইক করে দিচ্ছি, নিশ্চয়ই এগুলো তোমরা পাবে। মিডিল টার্ম করলাম। ওকে, 2k কমন নিলাম, k-1 হবে, +1 কমন নিলাম, k-1 হবে, =0। দুদিকে k-1 রয়েছে, তাহলে দুদিকে k-1 এর থেকে কমন নিব। 2k+1 =0। তাহলে এখানে k-1 একবার 0 হবে, 2k+1 একবার 0 হবে, k সমান একবার 1 হবে, বা k সমান হবে -12। k শূন্য কত বেরোলো বলো? -12। ওকে, তার মানে k এর যে আমি দুটো মান পেলাম, অ্যাকচুয়ালি এটা k সমান -12। ওকে, ঠিক আছে। তো দুটো মান পাবো আমি, তাহলে কে এর মান কি পেলাম? একটা 1 পেলাম, আর একটা কে সমান কত পেলাম? -12 পেলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? দুটো হবে এখানে কে এর মান। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমি। ইজি? ক্লিয়ার হয়েছে? একদম ডিটেল বলবো, বুঝতে পারছো তো তোমরা? যদি বুঝতে পারো তাহলে প্লিজ এক্ষুনি একটা লাইক করে দাও। ওকে, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে রাখো। এতক্ষণ দেখার জন্য, যারা এত দূর অব্দি এসছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ দেখার জন্য, অনেকে তো আহ, এতক্ষণ অব্দি আসতে পারে না, ঠিক আছে না? তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি লাইক করে দাও ভিডিওটা। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 4। বলছে এ অনুপাত বি সমান 3:2, বি অনুপাত সি সমান 3:4, এ বি বাই সি স্কোয়ারের মান চেয়েছে। দেখো এখানে একই রকম কথা বলেছি। দেখো এ অনুপাত বি একটা দেওয়া রয়েছে, বি অনুপাত সি দেওয়া রয়েছে, ইয়েস অন্য। এটা কত দেওয়া রয়েছে বলো? 3:2। আর এটা দেওয়া রয়েছে 3:4। দেখো এখানে বি এর ভ্যালু, এই বি এর ভ্যালু দুটো আলাদা রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে। তাহলে এইখানে আমি যদি 3 গুণ করি, এর সঙ্গে যদি 2 গুণ করি, দেখো দুটো 6 হয়ে যাবে। আর আমি কি বললাম এক্ষুনি? গুণ করা মানে কিন্তু দুদিকেই, অনুপাতের দু সাইডে কিন্তু উত্তর পদ পূর্ব পদ দুদিকে গুণ করতে হবে। তাহলে 3 গুণ করলে কত হবে? এটা 9:6 হয়ে যাবে, এটা 6:4 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে এখান থেকে আমি এ অনুপাত বি অনুপাত সি কত পাবো বলো? 9:6 অনুপাত ও 4 2 8 হবে, সরি এটা 8 হবে, 8 হবে, ঠিক। ওকে, কেন বলো তো? 2 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ নয় তো। 3 2 6, 2 4 8। ক্লিয়ার হয়েছে? এবারে দেখো এ বি এবং সি এর মানগুলো কত কত আমি ধরে নিতে পারি। এ বি সি এর মানগুলো আমি কত কত ধরতে পারি বলো? এ এর মান আমি 9x ধরতে পারি, বি এর মান আমি 6x, সি এর মান আমি কত ধরতে পারি? 8x ধরতে পারি। এর শূন্য, যেখানে এক্স হচ্ছে আনুপাতিক সাধারণ অনুপাত, ঠিক আছে? এক্স হচ্ছে যেখানে সাধারণ অনুপাত। এবারে মানটা বসিয়ে দাও। কি দেওয়া আছে? এ বি বাই সি স্কোয়ার, এ বি বাই সি স্কোয়ার, এর শূন্য। এ বি বাই সি স্কোয়ার, এ মানে 9x ইন্টু বি 6x বাই সি স্কোয়ার মানে হচ্ছে 8x এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে 954 x² বাই 68 64 x², কেটে দাও। 2 27, 2 32, তাহলে অ্যান্সার হচ্ছে 27/32। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার, 27/32 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো, ইজি কোশ্চেন ছিল। ও কেন্দ্রীয় বৃত্তের পি এ এবং পিবি দুটি স্পর্শক, যেখানে ও এ সমান 2.4 সেন্টিমিটার, ও পি 4 সেন্টিমিটার, এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করতে বলেছে। প্রথম কথা হচ্ছে কি কি আমরা প্রথমে একটা ছবি আঁকি, ঠিক আছে? তারপরে আমি নিচে চলে আসবো। দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে। ওকে, আচ্ছা, পি এ পিবি দুটি স্পর্শক। ওকে, আর তাহলে পি এ পিবি, নিশ্চয়ই এখানে পি আছে। ওকে, এখানে আমি পি এ পিবি, এটাকে এ নাম দিব আমরা, এটাকে আমি এ দিলাম, এটাতে আমি বি। হলো পি এ পিবি কমপ্লিট হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, ও এ, ও এ এটা 2.4 সেন্টিমিটার। তাহলে ও এ 2.4 মানে ও বি, নিশ্চয়ই এটা কি দিয়েছে? ব্যাসার্ধ দিয়েছে না? এটাও 2.4 সেন্টিমিটার হবে। আচ্ছা, ও পি 4 সেন্টিমিটার, ও পি এটা বলে দিচ্ছে আমাদের 4 সেন্টিমিটার।
ঠিক আছে। বলছে এ ও এ ও বিপি এই যে চতুর্ভুজটা বেরিয়েছে এর পরিসীমা নির্ণয় করতে বলেছে। তার মানে এখানে চেয়েছে কি এ ও বি পি এই যে চতুর্ভুজটা এর কি চেয়েছে বলতো, পরিসীমা নির্ণয় করতে। পরিসীমা মানে কি বলো, এই যে চতুর্ভুজের চারটা বাহুর যোগফল করলে সেটাই হবে অ্যান্সার। প্রথমত দেখো দুটো বাহু তো আমার দেওয়া রয়েছে, ইয়েস অর নো? দুটো বাহু আমার দেওয়া দেওয়া রয়েছে, ঠিক না? দেখো এখানে একটা বাহু দেওয়া রয়েছে আর ব্যাসার্ধ দুটো দেওয়া, শুধু আমি এই দুটো বাহু যদি বের করতে পারি তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে ও এ পি আমি যেরকম লিখছি, এই যে ত্রিভুজটা এটা কি ত্রিভুজ বলতো? সমকোণী ত্রিভুজ না? বলো স্যার কেন সমকোণী ত্রিভুজ হলো? কারণ হচ্ছে দেখো আমরা জানি কি বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, যে কোনো স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি থাকে। তাহলে এ ও পি এই যে ত্রিভুজটা নিশ্চয়ই 90 ডিগ্রি রয়েছে একটা কোণ, মানে সমকোণী ত্রিভুজ। এবারে দেখো এপিটা কি ভূমি, এ ওটা কি লম্ব, আর ওপিটা হচ্ছে অতিভুজ। তার মানে আমি এখানে লিখতে পারি না ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার সমান লিখতে পারি না এপি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার? কেন? আমরা জানি কি তোমার সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি। এবারে আমরা জাস্ট মানটা বসিয়ে দিব। তাহলে বা দেখো ওপি ওপি কত এখানে বলো, ওপি হচ্ছে 4, 4-এর স্কোয়ার, ইয়েস অর নো? এপি কত, এপিটা তো আমরা বের করবো এপি স্কোয়ার। ও এ কত 2.4 এর হোল স্কোয়ার, ইয়েস অর নো? তাহলে বা এখানে কত হবে বলো, 16 ইকুয়ালস টু এপি স্কোয়ার প্লাস 24, 24 হয় তোমার 576, মানে 5.76, ঠিক আছে? বা তাহলে এপি স্কোয়ার সমান হবে 16 মাইনাস 5.76। এটা মাইনাস করলে কত আসবে বলো তো? আচ্ছা পয়েন্ট রাখি, এটা হবে তোমরা মাইনাস করে নিবে 4, এটা হবে 2, এখানে আসবে 0, 1 0, 2 4। তাহলে বা এপি সমান কত হবে, √ওভার 10.24, 10.24 মানে কি 32, 32-এর হোল স্কয়ার মানে 3.2 হয়ে যাবে। তাহলে এপি আমি কত পেলাম বলো, 3.2 সেন্টিমিটার। এবার বিপিও একইভাবে, একইভাবে আমি কি পাবো বলো, একইভাবে বিপি সমানও 3.2 সেন্টিমিটার। পুরো তো সেম, এদিকে 2.4, এটা 4 রয়েছে বিপি। এবারে এ ও বিপি এই যে আমার চতুর্ভুজটা রয়েছে এর এবারে পরিসীমা বের করবো। তাহলে এ ও বিপি এর পরিসীমা কি হবে, পরিসীমা কি হবে বলো? তাহলে সব যোগ করবো, 2.4 প্লাস 2.4 প্লাস 3.2 প্লাস 3.2, ইয়েস অন্য? তাহলে এটা হবে 4.8 প্লাস এটা হবে 6.4, আর 4 12, 4 10 11, ওকে? 4 10 11, ওকে, 11.2 সেন্টিমিটার হবে আমাদের পরিসীমা। ক্লিয়ার হয়েছে না? যেটা আমাদের চেয়েছে ও বিপি। ওকে, ক্লিয়ার হয়েছে? একদম ইজি কোশ্চেন লাগছে না? ইজি কোশ্চেন লাগছে তো? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। সময় লাগুক কিন্তু কি বলতো শিখে যাও। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হয় তাহলে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো, একটি বৃত্তের ইয়ে একটি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাকে, সরি, একটি বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা একটা বৃত্ত অঙ্কন করব, ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আচ্ছা কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব বলে দিচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত? আমি যদি এ বি জ্যা নিই, এটা ও কেন্দ্র নিয়ে নিই, তার মানে বলো ও বি কত হয়ে যাবে বলো? ও বি আর ও এ সমান হয়ে যাবে, একই বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে বলো, 20/2 সেন্টিমিটার হয়ে যাবে। কেন? 10 সেন্টিমিটার, কারণ বৃত্তের ব্যাস তো বলে দিয়েছে 20 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ হয়ে যাবে কি বলো, 10 সেন্টিমিটার, কারণ ও এ এবং ও বি এই দুটো কি বলো ব্যাসার্ধ, ইয়েস অন্য? ক্লিয়ার হয়েছে? এবারে এটা যেহেতু 8 সেন্টিমিটার বলে দিয়েছে, ওকে, আচ্ছা আহ, দূরত্ব মানে কি বলো, দূরত্ব মানে কি, এখানে যদি আমি সি দিই, ও সি মানে কত বলে দিচ্ছে, 8 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে ও সি বি এটা কি ত্রিভুজ বলতো, সমকোণী ত্রিভুজ। কেন? বলে স্যার কেন সমকোণী বললেন আপনি? সমকোণী ত্রিভুজ কারণ আছে তো, কারণ দেখো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরল রেখার মধ্যে দূরত্ব মানেই হচ্ছে তার লম্ব দূরত্ব। ক্লিয়ার হয়েছে না হয়নি? ইয়েস অর নো? একদম মাথায় ঢুকিয়ে নাও, কিছু কিছু ছোট ছোট জিনিস যেই কনসেপ্ট গুলোর জন্য তোমরা আটকে যাও না, সেটা হচ্ছে এইগুলো। তোমরা অ্যাকচুয়াল যে জিনিসটা, যে কথার মধ্যে যে এত কিছু লেখা থাকে, এই জিনিসগুলো ধরতে না পারার জন্য অঙ্কগুলো তোমরা ছেড়ে দিয়ে আসো। বুঝতে পারলে তো? আমি বলবো যে তোমরা প্রত্যেকটা জিনিসের মানে জেনে যাও। এখানে দেখো বলে দিছে বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জায়ের দূরত্ব মানেই হচ্ছে লম্ব দূরত্ব, ওকে? তার মানে এটা একটা সমকোণী, এটা লম্ব দূরত্ব, সমকোণী ত্রিভুজ। এবারে একটা জিনিস বলো,
বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি আমি লম্ব অঙ্কন করি, কোনো একটা সরল রেখা দিয়ে, ওই জ্যাকে কি করে সমান দুভাগে ভাগ করে দেয়। ক্লিয়ার হয়েছে? তার মানে এইটা, এটা 8, এটা কত বলেছি 10 সেন্টিমিটার। তার মানে আমি সিবি যদি বের করে, ও সিবি এর সমকোণী ত্রিভুজ, তাহলে ও বি স্কোয়ার এটা সমান কি হবে, ও সি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? কেন এটা ও বি কি হয়ে গেছে 90 ডিগ্রি, ও সরি ও বি কি হবে বলো, অতিভুজ হয়ে যাবে, কারণ 90 ডিগ্রি, এটা এটা লম্ব, এটা ভূমি। এবারে ভ্যালু গুলো বসিয়ে দাও, ও বি স্কোয়ার মানে 10 স্কোয়ার, ও সি মানে 8 স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার আমি বের করব, মানে ভূমিটা বের করব, তাহলে সিবি স্কোয়ার সমান কত হবে বলো, 100 মাইনাস 64 মানে 36, তাই তো? তাহলে সিবি আমার পেয়ে গেলাম আমি 6, মাইনাস দিব না, দূরত্ব বলেছে, তাহলে সিবি আমি কত পেয়ে গেলাম 6 সেন্টিমিটার পেয়ে গেলাম। এসি এটাও নিশ্চয়ই আমাদের কত হবে, ক্লিয়ার কুইক বলো, 6 সেন্টিমিটার হবে। তাহলে টোটাল এ বি কত হবে, তাহলে একইভাবে আমি লিখতে পারি, এসি ও কি হয়ে যাবে বলো, 6 সেন্টিমিটার হয়ে যাবে। সিবি 6, এসি 6, তাহলে এ বি সমান কত হবে, এ বি সমান 6 + 6 সেন্টিমিটার হয়ে যাবে, মানে 12 সেন্টিমিটার হয়ে যাবে। ইয়েস অন্য অ্যান্সার কমপ্লিট আমাদের। অতএব নির্ণয় জ্যাটির দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো কোনো বৃত্তে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ওকে, বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, বৃত্তটির ক্ষেত্রফল, আরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে প্রথম কাজ কি করতে হবে বলো, আর এর মান বের করতে হবে, কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি কি জানি, ক্ষেত্রফলের সূত্র কি জানি বলো, পাই আর স্কয়ার। ইয়েস অর নো? তাহলে আমাকে ব্যাসার্ধ জানতে হবে, কিন্তু ব্যাসার্ধটা বের করতে হবে কোথা থেকে, আমাকে যেটা দেওয়া আছে ওইখান থেকে ব্যাসার্ধটা বের করতে হবে। দেখো পরস্পর লম্ব দুটি জ্যা, এইটা একটা জ্যা নিলাম, এইটা জ্যা, যেমন পরস্পর লম্ব নিয়েছি, দেখো এখানে এ বি সি নাম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা বলেছে 12, একটাকে ধরলাম আমি, এইটাকে 12 সেন্টিমিটার ধরলাম, আর এটাকে আমি 5 সেন্টিমিটার ধরলাম। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো একটা জিনিস, এটা কিন্তু পরস্পর 90 ডিগ্রি রয়েছে। এবারে এসিটা, এসিটা নিশ্চয়ই তার কি হবে, অতিভুজ হয়ে যাবে এসিটা, কারণ এটা 90 ডিগ্রি যদি হয়, এসিটা তার অতিভুজ হয়ে যাবে। প্রথমত, হচ্ছে আমি লিখবো যে এ বি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার। ওকে, তার মানে এসি, এ বি সি, এটা একটা কি ত্রিভুজ হয়ে যাবে বলো, সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমি এসি, স্কোয়ার সমান কি পাবো বলো, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবারে যেটা বলছি মন দিয়ে শুনবে। ওকে, তাহলে এসি স্কোয়ার সমান, এ বি মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5। ওকে, এসি স্কোয়ার সমান কত হবে, 144 প্লাস 25 মানে হচ্ছে 269, 5 আর 9, 4 2 269, মানে এসি সমান আমি পেলাম 12 বার 144, 5 5 25, তাহলে এসি সমান পেলাম কত আমি, 169 ভাবছি, 13, তাই তো? 13 তার 169, তাহলে আমি এটা পেলাম 13 সেন্টিমিটার, মানে এসি আমি পেয়ে গেলাম কত, 13 সেন্টিমিটার। ইয়েস অন্য? এবারে এসি যদি 13 সেন্টিমিটার হয়, আমি লিখবো এখানে, দেখো এসি বৃত্তের, বৃত্তের ব্যাস, বলো স্যার কেন, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, বৃত্তের ব্যাস লিখবো এখানে অর্ধ, যেহেতু সিন্স লিখেছি, দেখো যেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। ইয়েস অর নো? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে কি, এই দেখো এইটা পড়েছিলে তোমরা, কোনো একটা ব্যাসের উপর যদি আমি বৃত্তস্থ কোনো কোণ অঙ্কন করি, যে কোনো কোণ অঙ্কন করি, এগুলো কিন্তু সব 90 ডিগ্রি হবে। কার উপরে, অর্ধবৃত্তের উপর। এটা দেখো ব্যাস মানে কি, অর্ধবৃত্ত হয়ে গেছে, তার উপর যদি আমি কোনো কোণ অঙ্কন করি, মানে অ্যাকচুয়ালি ব্যাসের উপর যদি কোনো বৃত্তস্থ কোণ অঙ্কন করি, এখানে যত কোণ আসবে সব কিন্তু 90 ডিগ্রি হবে, সেটা আমরা পড়েছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাই এসি হচ্ছে ব্যাস, আমাকে কি চেয়েছে বলতো, বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি ব্যাস পেয়ে গেলাম, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ সমান কত হবে, 13/2 মানে হচ্ছে 2 6 12, 6. আচ্ছা 13/2 সেন্টিমিটার, ঠিক আছে থাক, 13/2 সেন্টিমিটার এটাই থাকলো, আমি পরে ওইখানে বসে বসে সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, ক্ষেত্রফল কত হয়ে যাবে বলো, পাই আর স্কোয়ার, পাই ইন্টু 13/2 এর হোল স্কোয়ার, মানে হচ্ছে 169 পাই বাই 4 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এটাই হবে আমাদের সঠিক উত্তর। ওকে, যাই নেক্সট কোশ্চেনে যাই, একটু বুঝে নিতে হবে বাবু, ঠিক? না যদি বুঝতে পারো কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলে দেবো। ওকে, আর তোমাদের বলবো, এটার যদি পিডিএফ পেতে চাও তোমরা, নিচে ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে,
টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, যদি তোমাদের প্রয়োজন হয় তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। আর তোমরা যদি আমার কাছে পড়তে চাও, আমার একটা ব্যাচও রয়েছে, আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি আমি। সেই ব্যাচে তোমরা জয়েন হতে পারো, যেখানে এখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো আলোচনা করছি আমি তোমাদের 10 বছরের, বিগত 10 বছরের একদম লং কোশ্চেন, শর্ট কোশ্চেন সমস্ত কিছু আমরা ডিটেল আলোচনা করছি ওইখানে। যদি পারো তো ব্যাচে জয়েন হয়ে যাও, একদম ন্যূনতম প্রাইসের বিনিময়ে। তোমরা দেখবে ডেসক্রিপশন বক্সে একটা লিংক রয়েছে অ্যাপ্লিকেশনে, ওই অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করলে তোমরা একদম গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে একদম আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা ইনস্টল করার পরে দেখতে পাবে আমার ব্যাচটা। ওকে, যদি কোনো সমস্যা হয় নাম্বারও দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা কল করে জেনে নিতে পারো। ওকে, আর যেটা বলবো, যদি না লিঙ্ক থেকে যাও, একদম গুগল প্লে স্টোরে চলে যাও, তোমাদের মোবাইল ফোনে রয়েছে, সেখানে ডিএম ম্যাথস WBBSE সার্চ করবে, মানে আমাদের চ্যানেলটা সার্চ করবে, তাও চলে আসে। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। যেটা বলার ছিল বলে দিলাম আমি। ওকে, তোমরা যদি আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো তোমরা জয়েন হতে পারো। অনেকে জয়েন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তোমরা সময় টাইম ওয়েস্টটা করো না, পরবর্তীকালে কিন্তু যখন ভিডিও অনেক হয়ে যাবে, চাপ পড়ে যাবে। আজ থেকে যদি ধীরে ধীরে পড়তে থাকো, অনেকটা ইজি হবে এক্সাম, একদম ফাইনাল এক্সামের সময়। √2 cos 4x + 5 ডিগ্রি ইজ ইকুয়ালস টু cot 45 ডিগ্রি হলে sin 3x এর মান কত? ঠিক, প্রথমত দেখো, আমি কোশ্চেনটাকে তুলি। √2 cos 4x + 5 ডিগ্রি ইজ ইকুয়ালস টু cot 45 ডিগ্রি। ঠিক, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, cos 4x + 5 ডিগ্রি ইজ ইকুয়ালস টু cot 45 মানে 1/√2, নিচে ভাগ করে দিতে পারি এর সঙ্গে। তাহলে cos 4x + 5 ডিগ্রি, আচ্ছা 1/√2 মানে কত বলো, cos 45, এগুলো নিশ্চয়ই তোমাদের মুখস্থ আছে। ঠিক, এবারে দেখো দুদিকে cos রয়েছে, তাহলে আমি লিখতে পারি না 4x + 5 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, তাহলে 4x সমান কত হবে, 45 - 5 হয়ে যাবে, মানে অনলি 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে x সমান হয়ে যাবে 10 ডিগ্রি। আমাকে চেয়েছে কি বলো, sin 3x। ওকে, তাহলে x এর ভ্যালু কত আমাদের 10, তাহলে sin 10 × 3 হয়ে যাবে, মানে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত, হাফ। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার না হলে বলবে। ওকে, sin 3x সমান হবে আমাদের হাফ। খুব ইজি ছিল কোশ্চেন গুলো, যেটা তোমরা একদম পারবে এই কোশ্চেন গুলো। ঠিক আছে, শুধু ভ্যালুটাই বসিয়েছি, আর কিচ্ছু করিনি। দেখো এখানে এমন কিছু আমি করিনি নতুন কিছু। দেখো নেক্সট কোশ্চেন, 1 + 4 cos x² cot² কে পূর্ণ বর্গাকারে সাজাতে বলেছে। এই কোশ্চেনটাকে পূর্ণ বর্গাকারে সাজাতে বলেছে। তাহলে প্রথমত আমি কি করব বলতো, এটাকে প্রথমত আমি করব এখানে, আহ করবো আমি এখানে 1 প্লাস, আচ্ছা 4ab সূত্র জানো, তোমাদের মনে আছে? স্যার অনেকদিন হয়ে গেল আর মনে থাকে। 4ab সূত্র মনে আছে? এইদিকে করে দিচ্ছি। 4ab, এটা কি ছিল বলতো, a + b² - a - b², ইয়েস অর নো? তাহলে এইটা করবো আমি, দেখো এখানে যেটা সহজে হয়ে যাবে। 4a মানে cos² আর b মানে cot²। ঠিক আছে, তাহলে a + b² মানে হচ্ছে cos² প্লাস cot² তাহলে a + b² হয়ে গেল। আর মাঝখানে মাইনাস থাকবে, a - b² মানে cos² মাইনাস cot²। ওকে, এবারে দেখো 1 প্লাস এর হোল স্কোয়ার হবে, কিন্তু দেখো হোল স্কোয়ার আছে, cos² প্লাস cot² এর হোল স্কোয়ার -1। কেন -1 লিখলাম? কারণ সিন্স cos² মাইনাস cot² সমান 1 হয়, ঠিক না? cos² এটা তোমরা সূত্রে পড়েছো। ওকে, তাহলে এটা লিখতে পারি, +1 -1 কেটে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা কেটে গেলে আমার পড়ে থাকবে কিন্তু শুধু এইটা, cos² প্লাস cot² এর হোল স্কোয়ার কিন্তু শুধু পড়ে থাকে। ঠিক আছে, যেটাই কিন্তু আমি পূর্ণ বর্গাকার, এটাই তো আমাদের পূর্ণ বর্গাকারে সাজানো হয়ে গেছে, একই না? দেখো হোল স্কোয়ার আছে মানে কি, পূর্ণ বর্গাকারে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাবো, এক্স। দেখো কত ইজি ইজি কোশ্চেন দিয়েছে শেষের দিকে। 2√3 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলক থেকে কেটে নেওয়া সর্বাপেক্ষা বড় ঘনকের আয়তন কত হবে? প্রথমত হচ্ছে কি কি, নিরেট যে গোলক রয়েছে, এখানে তো আঁকতে পারবো না আমি, এরকম একটা ধরো গোলক রয়েছে, বৃত্ত হয়ে গেছে, এর মাঝখানে ঘনক আঁকা রয়েছে। ঘনক মানে কি, তার তিনটা, সরি, সমস্ত বাহু দৈর্ঘ্য কি হবে, সমান হবে, ঠিক না? আমার 2√3 সেন্টিমিটার ব্যাসার্ধে নিরেট গোলক। আচ্ছা, গোলকে যদি ব্যাসার্ধ 2√3 হয়, তাহলে ব্যাস কত হয়ে যাবে? তাহলে ব্যাস কত হয়ে যাবে ওই গোলকে? তাহলে আমি কি করব, এখানে অ্যান্সারটা লিখছি। তাহলে গোলকের
ব্যাসার্ধ 2√3 সেন্টিমিটার, গোলকের ব্যাস কত হয়ে যাবে? 2 ইন্টু ব্যাসার্ধ ডবল হয়ে যাবে, 2 ইন্টু 2√3 সেন্টিমিটার মানে হচ্ছে 4√3 সেন্টিমিটার। ইয়েস অর নো? এবারে একটা জিনিস বোঝাই, তারপরে আমি কিন্তু অঙ্কটাতে আম, আসবো, ঠিক আছে? তো কি বোঝাবে, দেখো মন দিয়ে শোনো। যখন একটা গোলক থাকে না, ওই গোলকের ভেতরে যদি আমার কি থাকে, ঘনক থাকে, তার মানে ঘনকটির যে কর্ণ হবে, একটু তোমাদের কিন্তু আইডিয়া কাজে লাগবে। ঘনকে দেখবে তোমার বাড়িতে, মনে করো বাড়ির ঘর রয়েছে, ঠিক আছে? ওই ঘরটাকে ঘনক বলে মনে করো, ওর পাশে চারপাশে মনে করো যে একটা গোলক এঁকে দিয়েছি, তার মানে মনে একটু ভিজুয়ালাইজ করলে বুঝতে পারবে যে ওই ঘনকের কর্ণই হবে ওই গোলকের ব্যাস, নাকি না? ঘনকের কর্ণ হবে ওই গোলকের ব্যাস, এইটুকু তোমাদের কিন্তু একটু ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে না? তার মানে আমি যদি ধরে নিই যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার আমি ধরে নিলাম, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? একদম ইজি। কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো? সমান সূত্র পড়েছো, √3 × সেন্টিমিটার। এবারে এই √3 × এইটা মানেই হচ্ছে, এই √3 × এটাই মানে হচ্ছে কি বলো, আমি তার ব্যাস, ব্যাস কত বেরিয়েছে? 4√3। ইয়েস অর নো? √3 কেটে দাও, তাহলে সমান আমি 4 পেয়ে গেলাম, বাহু পেয়ে গেছি, কর্ণের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 4 সেন্টিমিটার, তার মানে তার আয়তন কত হয়ে যাবে কর্ণের? 4³ সেন্টিমিটার কিউব, 4×4 = 64 সেন্টিমিটার কিউব। ইয়েস অর নো? এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, কারণ আমাকে চেয়েছে দেখো সর্বাপেক্ষা বড় ঘনকের আয়তন কত হবে। এবারে এটাও ঠিক যে বড় ঘনক যদি না হয়, ছোট ছোট ঘনক ভেতরে থেকে যায়, বড় ঘনক কিন্তু হতে হবে, মানে হচ্ছে পুরো ভেতরে পুরো তার গোলকের একদম ভেতরে ফুল ফিল আপ হয়ে থাকবে, বড়, সব থেকে বড় বলেছে, তাই না? তার জন্যই কিন্তু কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে ব্যাস সমান হচ্ছে, না হলে হতো। নেক্সট কোশ্চেন যাব। আচ্ছা, দেখো দুটি ঘনকের আয়তন অনুপাত 1:8 বলে দিয়েছে এক্সাই। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, তাহলে আয়তনের অনুপাত দুটি ঘনক, তাহলে একটাকে যদি আমি A1 ধরি, A1 কিউব, আর একটাকে যদি আমি A2 কিউব ধরি, A2 কিউব, আয়তনের অনুপাত 1:8 বলি। এখান থেকে কি লিখতে, A1 মানে কি? বাহুর দৈর্ঘ্য, আর ডিটেল বলছি না। তাহলে A1/A2 এর হোল কিউব কত হয়ে যাবে বলো? 1/2 এর হোল কিউব। A1/A2 কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। সমগ্রতলের ক্ষেত্রফল কি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি বলো? ক্ষেত্রফলের অনুপাত, অনুপাতই তো চেয়েছি। ওকে, 6A1² / 6A2²। ওকে, তাহলে 6 কেটে দাও, A1/A2, A1/A2 এর হোল স্কোয়ার লিখতে পারি আমি, মানে 1/2 এর হোল স্কোয়ার লিখতে পারি, 1/4, মানে হচ্ছে 1:4 হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 12। কোনো চলকের পরিসংখ্যা বিভাজনে গড় 25, মধ্যমা 23 হলে সংখ্যাগুরু মান কত হবে? এই একই রকম কোশ্চেন আগেও আমি করিয়েছিলাম, মনে রেখে দাও এটা। সংখ্যাগুরু মান যদি তোমাদের গড় এবং মধ্যমা দেওয়া থাকে, তাহলে একদম মনে রেখে দাও সংখ্যাগুরু মান হবে 3 × মধ্যমা মাইনাস -2 × যেটা তোমাদের যৌগিক গড় বা গড় থাকবে সেটা লিখে দিবে। ওকে, তাহলে 3 × মধ্যমা 23, 2 × গড় 25, মানে 9, 6 -50, অ্যান্সার হবে 19। ওকে, কমপ্লিট হয়ে গেল। সংখ্যাগুলো মান এটাই আমাকে বের করতে বলবে, মনে রেখে দিবি, যদি গড় এবং মধ্যমা থাকে তো এই সূত্র কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে এই পর্যন্ত সমস্ত কোশ্চেন আমি তোমাদের, 2 নম্বরের কোশ্চেন কত সময় লাগছে বুঝতে পারছো? ঠিক আছে, হয়তো অনেকে বিরক্তি হচ্ছে, স্যার এত সময় নিচ্ছেন কেন, কিন্তু আমি বাবু দেখো তোমাদের সবার ভালোর জন্যই কিন্তু এত সময় ধরে ধরে প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি তোমাদের, যাতে পরীক্ষার সময় যে কোনো কোশ্চেন যেভাবে আসুক না কেন তোমরা করে আসতে পারো। তাই তার জন্য বলছি যে তোমরা ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা ভিডিও স্কিপ করবে না, বরং স্পিড করে নাও। আর আজকে এই পর্যন্ত, যদি চাও তো আমার ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশনের লিঙ্কও দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও তোমরা পিডিএফ গুলো, যারা নতুন রয়েছো, পুরোনো গুলো, পুরোনোরা তোমরা জানো নিশ্চয়ই, ঠিক আছে সবকিছুই। আর অনেকে ব্যাচে জয়েন হয়ে যাচ্ছ, এখনো সময় আছে, খুব অল্প টাকা, দেখে নাও তোমরা সেখানে, নাহলে ফোনে করেও জেনে নিতে পারো। তো দেখো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের বলবো কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি।
আর কমেন্ট করলে কি বলতো, আর লাইক করে দিবে, অনেকটা মোটিভেশন ফিল করি। ওকে, নতুন কোশ্চেন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই বলছি, লাইক করতে কি আর তোমাদের কষ্ট, লাইকটা আপাতত করবে যদি ভালো লাগে তো। ঠিক আছে, তো এই পর্যন্ত, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয়।